ফৌজদারি মামলা মুস্তাফিদা, এরপরে আমরা ফৌজদারি যে মামলাগুলো, ফৌজদারি সিভিল মামলা যেমন আরজি দাখিলের মাধ্যমে দাখিল করতে হয়, ফৌজদারি মামলা আমরা দেখলাম যে এজাহার অথবা দরখাস্ত দাখিলের মাধ্যমে দাখিল করতে হয়। তো আমি ফৌজদারি মামলা মুস্তাফিদা এবং ফৌজদারি যে কোনো দরখাস্ত মুস্তাফিদা এক জায়গায় রাখছি, কারণ ফৌজদারি মূল মামলাও কিন্তু এক প্রকারের দরখাস্ত, সেটা জিআর মামলা হোক আর সিআর মামলা হোক, দরখাস্ত দাখিলের মাধ্যমেই কিন্তু মামলা সৃষ্টি হয়। তাই সিআর যত প্রকারের মামলা বা দরখাস্ত সবগুলোই আমি এক জায়গাতেই সিরিয়াল করে রেখেছি। বোঝা গেল? জি স্যার। এক নম্বরে আমলি ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরের জন্য সিআর মামলা মুস্তাফিদ। একটা সিআর মামলা কেমন হতে পারে, আমরা একটা স্যাম্পল দেখাচ্ছি, ফরম্যাট দেখাচ্ছি। পেনাল কোডের 323, 325, 326, 307, 506 দ্বিতীয় ভাগ এবং 34 ধারা মতে আমরা এটা কিন্তু বেসিক ফরম্যাট 3-তে দেখেছি। আদালতের নাম আমলি ম্যাজিস্ট্রেট আদালত, থানার নাম রাজপাড়া, জেলার নাম রাজশাহী, এভাবে। সিআর মামলা নং এখানে ফাঁকা রাখতে হবে, কারণ এটি মামলা ফাইলিং হচ্ছে, এই কারণে এখানে ফাঁকা রাখতে হবে। 26 রাজপাড়া, রাজপাড়া থানার নাম। উপরে আমরা থানার নামও, আদালতের নামেও থানার নাম ইউজ করতে হবে, মামলার নামেও থানার নাম ইউজ করতে হবে। তারপর ধারা, ফরিয়াদি নজরুল, আসামি 1 নম্বরের বয়স বয়স 25 ব্র্যাকেটের যে, যেমন এখানে নজরুল ব্র্যাকেটে 45, মানে এখানে বয়স উল্লেখ করা হচ্ছে। সিভিল মামলায় ব্র্যাকেটে বয়স উল্লেখ করার দরকার না থাকলেও ক্রিমিনাল মামলায় কিন্তু বয়স উল্লেখ করতে হয়। তারপর দ্বিতীয় আচ্ছা। আসামি বয়স 23 সহ অজ্ঞাত 4-5 জন। সাক্ষী এখানে ডট ডট দিয়ে দিছি, এখানে সাক্ষীদের নামের তালিকা দিতে হয়, তাই এখানে সাক্ষীদের নাম দিয়ে দিছি। তারপর ঘটনার স্থান, তারিখ ও সময় এখানে ডট ডট দিয়ে দিয়েছি। আপনি এগুলো যদি উল্লেখ করা থাকে প্রশ্নে দিবেন, উল্লেখ করে না থাকলে এইভাবে ডট ডট করে দিয়ে দিতে পারেন, অথবা বানিয়ে একটা তারিখ দিয়ে দিলেও হয়ে যাবে। ফরিয়াদি পক্ষে বিনীত নিবেদনের যে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে 1 থেকে 2 নং আসামিদ্বয় ভিকটিম সিরাজকে প্রায়ই প্রাণনাশের হুমকি দিত। এখানে নজরুল দেখতে পাচ্ছি আমরা, ফরিয়াদি বা মামলার বাদী, আর এখানে সিরাজ, হয়তো ভাই সিরাজের বাবা নজরুল, একটু পরে জি। আমরা জানতে পারবো। উক্ত বিষয়ে ভিকটিম রাজপাড়া থানায় ইতিপূর্বে একটি সাধারণ ডায়েরি দায়ের করেন, অর্থাৎ প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল, শত্রুতা ছিল। এর আগে এই বিষয়ে একটা জিডি আছে। এর ধারাবাহিকতার ঘটনার তারিখ বিগত তারিখে একটা তারিখ দিতে হবে, রাত্রি অনুমান 11 কোটিকার সময় 1 থেকে 2 নং আসামিদ্বয় সহ অজ্ঞাতনামা 4-5 জন আসামি ঘটনাস্থলে সরকারি রাস্তার উপর ভিকটিমকে একা পেয়ে অতর্কিতভাবে হামলা করে। 1 নং আসামি হত্যার উদ্দেশ্যে 1 নং আসামি হত্যার উদ্দেশ্যে ভিকটিমের পেটে ছুরি, এটা ছুরি হবে, ছুরি দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এতে ভিকটিম যন্ত্রণায় চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। উক্ত সময় অন্যান্য আসামিগণ ভিকটিমকে এলোপাথাড়ি কিল ঘুষি ও লাথি মারতে থাকে। এই যে অন্যান্য যে আসামি আছে 4-5 জন অজ্ঞাতনামা, তাদের এলিগেশনে যে কিল ঘুষি লাথি এগুলো মারা, অর্থাৎ 323 চলে আসবে। বুঝতে পারলেন? জি। জি। এবং একই সাথে থেকে একটি পার্ট প্লে করায় তাদের ওপরে আবার 34 ধারা বর্তাবে। বোঝা গেল? জি। এই যে অন্যান্য আসামিরা যদি কিছু না করতো, শুধু 1 নম্বর এবং 2 নম্বর আসামিকে আমরা বর্ণনা দিতাম যে তারা কি করেছে, তাহলে 4-5-6 এই আসামিগুলো, মানে 3-4-5 এই আসামিগুলো কি 34 ধারায় আসতো না। তার মানে 34 ধারা আসতে হলে ঘটনাস্থলে উপস্থিত হতে হবে, প্লাস কোনো না কোনো কিছু অপরাধ করতে হবে। যেমন এই যে জি। কিছু তারা মারপিট করেছে। এক পর্যায়ে 2 নং আসামি তার হাতে থাকা হকি স্টিক, এখানে কয়ে রস্বইকার দিয়ে দিলে ভালো হয়, হকি স্টিক দ্বারা হত্যার উদ্দেশ্যে ভিকটিমের মাথায় সজোরে আঘাত করলে মাথায় গুরুতর জখমের ফলে ভিকটিম জ্ঞান হারিয়ে ফেলে। বুঝতে পারলেন? জি। জি। এই বর্ণনাটা আমরা এর আগে দেখেছি। তো এই ধরনের মারামারি বা আঘাতের মামলা, এগুলো আমরা এইভাবে বর্ণনা দিব। অতঃপর সাক্ষীগণ সহ অনেকেই ভিকটিমকে আসামিদের বা আসামিগণের কবল হতে রক্ষার উদ্দেশ্যে এগিয়ে এলে আসামিগণ দ্রুত মোটর সাইকেল যোগে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। ভিকটিমের পেটে ও মাথায় গুরুতর আঘাতের কারণে বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
তার উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে প্রস্তুতি চলছে। এমত অবস্থায় ফরিয়াদি সংশ্লিষ্ট থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ বিজ্ঞ আদালতে মামলা দায়েরের পরামর্শ প্রদান করেন। ভিকটিমের চিকিৎসা চলমান থাকায় মামলা দায়েরে কিছুটা বিলম্ব হলো। এই যে মামলা দায়েরে কেন বিলম্ব হলো, 2-3 দিন পরে যদি মামলা দায়ের করতে যাই, তাহলে এই ব্যাখ্যা কিন্তু অবশ্যই দিতে হবে, ঠিক আছে? যে আচ্ছা, যখন জি, ঘটনা ঘটলো তখন কেন আসলেন না, এটার ব্যাখ্যা না দিলে কিন্তু মামলা দুর্বল হয়ে যায়। আসামি পক্ষের আইনজীবী তখন এই যে দেরির সুযোগ নেওয়ার চেষ্টা করে, ঠিক আছে? আচ্ছা, মানে ডিফেন্স লয়ারের জন্য তখন সুবিধা হয়ে যায়। অতএব বিধায় প্রার্থনা উপরোক্ত কারণ ও অবস্থাধীনে ন্যায় বিচারের স্বার্থে আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করত। অত্র মামলাটি এজাহার হিসেবে গণ্যের যথাযথ আদেশ দানে বিজ্ঞ আদালতের সদ্যমর্যায়। আমরা চাইবো যদি এই ধরনের গুরুতর মামলা হয় তাহলে কি করতে, এজাহার হিসাবে সেটা চাইতে। তাহলে মামলার যে এই যে দরখাস্ত, এটা এজাহার হয়ে যাবে এবং এর উপরে একটা এফআইআর শিট চলে আসলেই এটা সিআর থেকে জিআর মামলায় কনভার্ট হয়ে যাবে। বোঝা গেল? জি স্যার, অর্থাৎ থানায় মামলা নিল না, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, কোর্টে এসে মামলা করে আবার সেটা থানায় সেই দিনই পাঠিয়ে সিআর থেকে জিআর এর উৎপত্তি করতে পারবেন। তাহলে সুবিধা কি হবে, সঙ্গে সঙ্গে আসামি অ্যারেস্ট হবে, সেই দিনই অ্যারেস্ট হওয়া সম্ভব। সংযুক্তি ক্রিমিনাল মামলায় সংযুক্ত হিসেবে আমরা ফরিয়াদির জাতীয় পরিচয়পত্র দিতে হবে। যিনি মামলা করবেন তার অবশ্যই জাতীয় পরিচয়পত্র ফটোকপি দিতে হয় 1 পাতা, এবং ভিকটিমের চিকিৎসার কাগজপত্র ফটোকপি 8 পাতা। আপনি চাইলে ভিকটিমের ক্ষত স্থানের স্থিরচিত্র বা ছবি এভাবেও যুক্ত করতে পারেন, ছবি দিলে আরো ভালো হয়, তাই না? জি, এরপরে 2 নম্বর, আমলি ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরের জন্য সিআর মামলা মুস্তাফাইদা। আরেকটি আমরা সিআর মামলা দেখছি, এটা আমলি ম্যাজিস্ট্রেট রাজপাড়াতেই করছি, এবং এই মামলাটা আমরা আরেকটু মারাত্মক মামলা। কি মামলা এটা? 302 খুন, এবং 34, এটা মার্ডার কেস, হ্যাঁ, খুনের মামলা। তাহলে এখানে যেটা হেডে মামলা আদালতের নাম, মামলা নম্বর, মামলা নম্বর ফাঁকা রাখতে হবে কেন? কারণ মামলা কেবল ফাইলিং হচ্ছে। ফরিয়াদি, তারপরে আসামিদের নাম, সাক্ষী এবং ঘটনাস্থল তারিখ, এগুলো আমরা দিয়ে দেব। তাহলে এগুলো হয়ে গেল কি হেডের পরে আমরা কি দেবো, বডিতে ফরিয়াদি পক্ষে বিনীত নিবেদন এই যে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে, দেখেন একই বিষয়, হ্যাঁ, জি, প্রায় প্রাণনাশের হুমকি দিত উক্ত ভিকটিম রাজপাড়া থানা ইতিপূর্বে একটি সাধারণ ডায়েরি করে। মানে একই ঘটনা, ওই যে আঘাত করার পর সে মারা গেছে, আমরা সেটা দেখাবো, বুঝতে পেরেছেন? জি, ঘটনার তারিখ বিগত এতদিন তারিখ রাত্রি 11টার সময়, এই যে একই কথা ওই আমরা আগে লিখছি, হ্যাঁ, আগেরটাই লিখছে। উক্ত সময় 1 নং আসামি ভিকটিমের মাথায় গুলি করে তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। তাহলে এর আগে আমরা দেখলাম ছুরি দিয়ে আঘাত করলো, হকি স্টিক দিয়ে মারলো, এগুলো না দিয়ে আমরা বললাম কি গুলি করে, মাথায় গুলি করে ঘটনাস্থলে মারা গেল, জাস্ট সামান্য পরিবর্তন করে দিলাম, তাই না? জি, এমতো অবস্থায় ফরিয়াদি সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করতে গেলে আদালতে মামলা করতে বলে, এবং পরে ভিকটিমের মৃত্যু সনদ সংগ্রহ করে মামলা করতে গিয়ে কিছুটা বিলম্ব হলো। মার্ডার কেস করতে গেলে অবশ্যই কি করতে হবে, মৃত্যু সনদ লাগবে, মৃত্যু তাই না? সনদ, আচ্ছা, জি, অতএব বিধায় প্রার্থনা উপরোক্ত কারণ ও অবস্থা জেনে ন্যায় বিচারের স্বার্থে আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনক ব্যবস্থা গ্রহণ করতে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয়, ঠিক আছে? এবার সংযুক্তি জাতীয় পরিচয়পত্র, ভিকটিমের মৃত্যু সনদ। আর চিকিৎসা কাগজ লাগছে না, কারণ মারাই গেছে, আর কি চিকিৎসা দেখাবো, তাই না? ওই যে মৃত্যু সনদি, জি, হ্যাঁ, মৃত্যু সনদই হচ্ছে রেলিভেন্ট এখানে একটা ডকুমেন্ট, এভিডেন্স। এরপরে 3 নম্বর, আমরা পড়ছি আইন আদালত বাড়ি লিখিত ফাইনাল টাচ নোট। 3 নম্বর, ক্রিমিনাল কেসের যে ড্রাফটিং, সেটা দেখব। নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত এর দায়েরের জন্য পিটিশন মামলা, সিআরপিসির 145 ধারা মতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আমরা এই মামলাটি দায়ের করব। এটা পিটিশন মামলা নং, হ্যাঁ, এখানে মামলা নং দিয়ে এই যে 2026-এর আগে যে স্ল্যাশ চিহ্ন, তার আগে এখানে পি লিখা যায়, হ্যাঁ, অথবা পিটিশন মামলা আচ্ছা, নং এভাবে লিখলেও হবে। মতিহার, পিটিশন মানে পি মামলা। ধারা হচ্ছে সিআরপিসির 145 ধারা। এখানে দরখাস্তকারী প্রতিপক্ষ লিখতে হবে, ফরিয়াদি আসামি না লিখে দরখাস্তকারী প্রতিপক্ষ লিখতে হবে, ওকে? জি, এখানেও ঘটনাস্থান তারিখ ও সময় দিতে হবে, কিন্তু এখানে সাক্ষীর তালিকা দেওয়ার দরকার নাই। সিআর মামলায় সাক্ষীর তালিকা মাস্ট, এখানে না দিলেও হবে। দরখাস্তকারী পক্ষে বিরত নিবেদন এই যে, আচ্ছা, 145 ধারার বিষয়বস্তু কি, জমি জমা সংক্রান্ত যদি কোনো ঝামেলা সৃষ্টি হয় দক্ষিণ এবং সেটা নিয়ে যদি শান্তি পূর্ব, ভঙ্গের আশঙ্কা দেখা দেয়, সেক্ষেত্রে এই মামলা হয়, তাই না? জি,
দরখাস্তকারী গত এতদিন তারিখে, আমি তারিখগুলো দিইনি, আপনার রেলিভেন্ট তারিখ একটা দিয়ে দিবেন, যেদিন পরীক্ষা হবে তার 1 সপ্তাহ আগে তারিখ দিয়ে দিবেন। রেজিস্ট্রি হেবা দলিল মূলে তাহার চাচার নিকট হতে তফসিল বর্ণিত সম্পত্তি মৎস্য খামারটির মালিক ও দখলকার নিহত হন। তার মানে এই সম্পত্তির যে বাদী বা দরখাস্তকারী, তিনি হেবা মূলে মানে চাচা দান করেছে তাকে, এবং এই জমিটা একটা কি মৎস্য খামার, তাহলে মৎস্য খামারের সে মালিক এবং দখলকার, দখলকার মানে পজিশনে আছে, ইন পজিশন, জি তার দখলেই আছে। অত্র দরখাস্তকারী নালিশি দাগের সম্পত্তিতে ভোগ দখলে থাকা অবস্থায় প্রতিপক্ষ মৌখিকভাবে একাধিকবার অত্র দরখাস্তকারীকে বেদখলের হুমকি প্রদান করে, তার মানে সেখান থেকে সরে যেতে বলে, ছেড়ে দাও। ঠিক আছে, জি তার মানে প্রতিপক্ষ বারবার দিচ্ছে হুমকি। এবার কি করছে সে, সর্বশেষ তৎপর বা এর ধারাবাহিকতায় ঘটনার দিন ও সময়, অর্থাৎ বিগত এত তারিখ শুক্রবার সন্ধ্যা অনুমান এত ঘটিকার সময়। আচ্ছা, আমরা ক্রিমিনাল মামলা যদি করি, আমরা অধিকাংশ মামলাগুলোর ঘটনা কিন্তু শুক্রবারই হয়। আর যদি মামলা দেখা যাচ্ছে যে কেউ মিথ্যা মামলা করে, মানে ঘটনার সময়টা সঠিক নয়, তারিখ সঠিক নয়, বিশেষ করে যৌতুকের মামলা করে, তাহলে কিন্তু শুক্রবার দেয় কেন? ছুটির দিন। না হলে সে যদি চাকরি করে বা অন্য কোনো কর্মে থাকে, তাহলে ওই কর্মে থাকার অজুহাত, প্লি অফ এলিবি দেখিয়ে জি কিন্তু জি মামলা জি থেকে খালাস পেয়ে যাবে, তাই না? তাই জি জি শুক্রবার তো এটা সাধারণত মানুষ বাসাতেই থাকে। ছুটির দিন হ্যাঁ, সবার। নূর মোহাম্মদ ভাই বলেন। নূর মোহাম্মদ ভাই আসসালামু বলেন। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার স্যার এই যে 1 নম্বরে যে তারিখটা, এটা তো মানে ঘটনা ঘটার একটা আনুমানিক তারিখ দেব, আর 3 নম্বরে যে তারিখটা, এটা কি এর পরের তারিখ দেব? একই তারিখ। এখানে হচ্ছে হেডিং এর মধ্যে, হেডের মধ্যে তারিখ দিতে হবে, আর এখানে অতবার ঘটনার দিন, ঘটনার দিনই তো তারিখ, তাই না? এখানে যে তারিখ, এখানেও একই তারিখ। আচ্ছা আচ্ছা বুঝতে স্যার। পারলাম? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ফরম্যাটে অবশ্য তারিখ ইউজ করেছি আমি, হ্যাঁ। আবারও বুঝিয়ে দিচ্ছি। দেখেন, ঘটনার স্থান, তারিখ ও সময়, এখানে যদি আমি 10 তারিখ দিই, তাহলে এখানে তৎপর ঘটনার দিন ও সময়, তাহলে ঘটনার দিন ও সময়, তার মানে এখানে ঘটনার দিন সময় তারিখ যেটা উল্লেখ করব, এখানে সেটাই উল্লেখ করতে হবে। বুঝতে পেরেছেন? স্যার জি স্যার। প্রতিপক্ষ সঙ্গে 4-5 জন অজ্ঞাতনামা লোকজন হাতে বাঁশের লাঠি সহ দরখাস্তকারী মৎস্য খামারে অবৈধভাবে অনুপ্রবেশ করে দরখাস্তকারীকে বেদখল করে, অলরেডি বেদখল করে ফেলেছে। আর বেদখল হওয়ার 2 মাসের মধ্যে কিন্তু এই মামলা করা যায়, তাহলে আবার নির্বাহী কোর্টই দখল ফেরত দিবে। মানে নির্বাহী কোর্ট বলতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, এটাও কিন্তু নির্বাহী কোর্টের একটা শাখা, হ্যাঁ। নালিশি জি মৎস্য খামারের দখল বিষয়ে, আচ্ছা, দখল বেদখল হয়ে গেলেও এখানে মামলা করা যাবে, বেদখল না হলেও মামলা করা যাবে। যদি 2 মাসের মধ্যে বেদখল হয়, তবু এখানে মামলা করে দখল ফেরত পাওয়া যাবে, সিভিল কোর্টে মামলা করা লাগবে না। আবার বেদখলের আশঙ্কা হলেও মামলা করা যাবে। হ্যাঁ, বেদখল হচ্ছে, আশঙ্কা হচ্ছে, ঝামেলা সৃষ্টি হতে পারে, তাহলে নালিশি মৎস্য খামারের দখল বিষয়ে পরিস্থিতি চরম উত্তেজনাকর এবং শান্তিভঙ্গের সমূহ সম্ভাবনা রয়েছে। এই যে শান্তিভঙ্গের সম্ভাবনা আছে, এই কথাটা না থাকলে জি মামলা চলবে না, ঠিক আছে? জি জি এমতো অবস্থায় শান্তিভঙ্গ রোধকল্পে প্রতিপক্ষের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আদেশ জারি করা একান্ত আবশ্যক, অন্যথায় দরখাস্তকারী পক্ষের অপরণীয় ক্ষতি সাধিত হবে। আচ্ছা, এখানে আমরা যদি বেদখল করে, বেদখল করে না লিখে যদি বেদখল করার চেষ্টা করে, ঠিক আছে, যদি জি চেষ্টা করে এই কথাটা দেন তবুও হবে, কিন্তু প্রশ্নে যদি বলে বেদখল করে, তাহলে আমাকে তো বেদখল করেই লিখতে হবে, তাই না? জি জি তো এখানে দুইভাবে চলবে। তাহলে এমতো অবস্থায় ন্যায় বিচারের স্বার্থে, উপরোক্ত কারণে অবস্থার দিনে ন্যায় বিচারের স্বার্থে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 8998 এর 145 ধারায় প্রতিপক্ষের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আদেশ দেনে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয়। এখানে তফসিল দিতে হবে, এই 145 ধারায় মামলা করলে অবশ্যই তফসিল দিতে হবে, কারণ এটা কি স্থাবর সম্পত্তি, আর স্থাবর সম্পত্তির অবশ্যই কি থাকবে, স্থাবর সম্পত্তির অবশ্যই তফসিল থাকে। জেলা রাজশাহী জি উপজেলা পবা মৌজা কাজলা জেল নং এত, প্রস্তাবিত খতিয়ান নং এত, হোল্ডিং নং আর এস খতিয়ান নং এত, মানে যা যা লাগে, এর এত একর সম্পত্তি মৎস্য খামার দরখাস্তকারীর মালিকানাধীন সত্ত্ব ও দখলের সম্পত্তি, যা অত্র মামলা নালিশি বিষয়বস্তু বটে। এভাবে উল্লেখ করতে হবে। যদি বলে দেওয়া থাকে তফসিল, তফসিল দিবেন, বলে দেওয়া না থাকলে তফসিল দিয়ে ডট ডট দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে।
ইতিপূর্বে এই মামলা কখনো আসেনি পরীক্ষায়, তবে আপনাদের আসতেও পারে। সংযুক্তি আর এস খতিয়ান নম্বরটা দিয়ে দেব, যেটা তফসিলকে ভ্যালিড করার জন্য তফসিল প্রকাশ করবে। শারমিন আপা বলেন। জি স্যার, বলেন। ওই যে 1 নম্বরে এটার এটা তো 2 মাসের মধ্যে দখল দেখাতে হবে স্যার। হ্যাঁ, সেক্ষেত্রে 1 নম্বরে যেটা এই যে দখল, ওটা তারিখ তো 2 মাসের মধ্যে হতে হবে, আর ঘটনা হচ্ছে 2 মাসের মানে পরের যেটা। বুঝতে পারছেন স্যার কি বলতে চাচ্ছি? এক এক নম্বরে যে দলিল, এই দলিলটা এক আপনি দশ জি। বছর আগে হতে পারে। ও আমি আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে সে জি। জমির মালিক হয়েছে, হ্যাঁ, এই তারিখটা আগে ও দিতে হ্যাঁ হবে। হ্যাঁ আগে জমির হ্যাঁ। জি মালিক হলো, সেটাই জমির বলছি। মালিক তো 10 বছর আগে হতে পারে, তাই না? ও হ্যাঁ হ্যাঁ, মালিক ও দখলদার যেহেতু আছে। আচ্ছা আচ্ছা। তাহলে এখানে জি জি। সংযুক্তিতে দলিলের জাবেদা নকল 6 পাতা। এই যে দলিল, অর্থাৎ আগে আচ্ছা। সে মালিক হলো জি তারপরে ঘটনা ঘটলো। এখন আবার জি জি। মালিক পরে হলো আগে ঘটনা ঘটলো এরকম দেখায় না, তাহলে আবার ভুল হবে, তাই হুম না? হুম হুম। সেটাই বলছি। আমি জি, ক্লাস ওটা টেস্টে আগে তারিখ দিতে হবে, আর ঘটনার যেটা তারিখ সেটা সেটা পরে পরের দিতে তারিখ হবে। দিতে হবে, এবং পরীক্ষার আগের জি তারিখ জি। দিবেন, পরীক্ষার 1 সপ্তাহ আগের তারিখ দিবেন। আচ্ছা আচ্ছা। জি। জি চার, স্যার। হ্যাঁ, 4 নম্বর, নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরের জন্য পিটিশন মামলা, এটা 98 ধারার, সিআরপিসি 98 ধারা, সার্চ ওয়ারেন্ট করা। ঠিক আছে, এখানে পিটিশন মামলা এবং ঘটনার স্থান, তারিখ, সময় দিতে হবে। দরখাস্তকারী পক্ষে বিনীত নিবেদন এই যে, প্রতিপক্ষ অত্র দরখাস্তকারী ব্যবসায়িক প্রতিষ্ঠানের একজন কর্মচারী। প্রতিপক্ষ কিন্তু কর্মচারী, ঠিক আছে। কিছুদিন পূর্ব হতে প্রতিপক্ষের আচরণ সন্দেহজনক ছিল, তার মানে আমার কর্মচারী আমার সাথে সন্দেহজনক আচরণ করছে, ব্যাপারটা এরকম। তৎপর ঘটনার দিন ও সময়, অর্থাৎ বিগত এত তারিখ সন্ধ্যা অনুমান এত ঘটিকার সময় প্রতিপক্ষ দরখাস্তকারী চাকরি হতে অব্যাহতি নিয়ে তার গ্রামের বাড়িতে চলে যায়। বলে যে আমি চাকরি করব না, মানে রেজিগনেশন দিয়ে গ্রামের বাড়িতে চলে গেল কে? ওই যে প্রতিপক্ষ কর্মচারী। উক্ত সময় প্রতিপক্ষ দরখাস্তকারীর ব্যবসায়িক প্রতিষ্ঠান নামেও একটি ব্যাংক চেক গোপনের সঙ্গে নিয়ে চলে যায়, তার মানে মালিকের একটা চেক চুরি করে নিয়ে চলে গেছে, বুঝতে পেরেছেন? জি এখন মালিকের যদি সই করা চেক হয়, সই না করা হলেও কিন্তু, সই না মিললেও কিন্তু এনে একটা মামলা করে মানুষকে ফাঁসানো যায়, তাই না? জি জি এমত অবস্থায় উক্ত ব্যাংক চেকটি উদ্ধারের জন্য প্রতিপক্ষের গ্রামের বাড়ি বরাবর তল্লাশি পরোয়ানা জারি, অর্থাৎ সার্চ ওয়ারেন্ট ইস্যু হওয়া একান্ত আবশ্যক, অন্যথায় দরখাস্তকারীর অপূরণীয় ক্ষতি সাধিত হবে। এই যে ব্যাংক চেক নিয়ে চলে গেছে, এই সেদিনই পুলিশকে দিয়ে যেন সার্চ করে চেকটা খুঁজে বের করা হয়, সে লুকিয়ে ফেলার যেন সুযোগ না পায় বা কোনো মামলা করার সুযোগ না পায়, বুঝতে পেরেছেন? ইন কেস জি সার্চ ওয়ারেন্ট দিয়ে যদি এটা খুঁজে পাওয়া না যায়, তো এই মামলাতে যে চেক নাম্বার উল্লেখ করা হবে, হ্যাঁ, জি তো এই যে এই যে চেক সংক্রান্ত বিষয় যেটা আসবে এই ধরনের বাস্তবে, সেক্ষেত্রে রেমেডি কি হয়? ওই চেক নাম্বার এবং অ্যাকাউন্ট নম্বর যখন উল্লেখ করা হবে, তখন এই চেকে ভবিষ্যতে মামলা হলে এই মামলার সার্টিফাইড কপি নিয়ে যে কিন্তু কি করা যাবে, সেখানে সাবমিট করা যাবে। এবং প্রতিপক্ষ যদি বলে যে না, এই ধরনের চেক আমার কাছে নাই, অস্বীকার করে, সেক্ষেত্রেও কিন্তু সাপোর্ট পাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা। সালাউদ্দিন ভাই বলেন। তো স্যার, বলছিলাম যে চেকে যদি সিগনেচার না থাকে তাও কি ওটাতে কোনো সমস্যা হবে কিনা? চেকের সিগনেচার না থাকলেও চেকে মামলা হয়, চেকের সিগনেচার নাই তাও মামলা হয়। এখন কোনো ব্যক্তি যদি ধূর্ত হয়, চেক ইচ্ছা করে ভাবে সিগনেচার অন্যরকম করে দিল, তাহলে তো চেক মিলবে না, তখন অস্বীকার করার সুযোগ আছে যে চেকের সই, সই আমার না। চেকের সই না হলেও এনআই অ্যাক্টের 138 ধারায় মামলা হয়। যে স্যার, আমরা তাহলে ব্যাংকের লেনদেন করি স্যার, এমন কোনো কারণে যদি ভুলে চেক হারায় যায়, তাহলে আমি যদি ওইটা সম্বন্ধে যদি মানে অবগত না থাকি, তাহলে কি সমস্যা হতে পারে? অবশ্যই হতে পারে। আপনার চেক হারিয়ে গেল, সেটার জিডি করবেন, যদি জিডি থাকে আপনি কিছুটা কি পাবেন, সাপোর্ট পাবেন। কিন্তু ওই চেক হারিয়ে গেল, ওই চেক দিয়ে যদি আপনার বিরুদ্ধে কেউ মামলা করে এবং আপনার সাথে তার কোনো লেনদেন সে প্রমাণ করতে সক্ষম হয়, তাহলে চেকে উল্লেখিত 10 কোটি টাকার মামলা দিলেও 10 কোটি টাকা দিতে আপনি বাধ্য। মানে যত অ্যামাউন্ট সে বসাবে দিতে বাধ্য। কিন্তু যত টাকা লেখুক না কেন, আপনার সেই টাকা নিয়েছেন কিনা এবং তার সে টাকা দেওয়ার সামর্থ্য আছে কিনা, এই জিনিসটা আবার কিন্তু রেলিভেন্ট হবে মামলায়। চেকের মামলা কিন্তু খালাস পাওয়া বর্তমানে সম্ভব, কারণ কনসিডারেশন, অর্থাৎ চেক কেন লেনদেন করেছে এবং লেনদেন করার যে কারণগুলো, এখন যদি যে আপনার নামে মামলা করলো তার একটা মুদিখানার দোকান আছে, হ্যাঁ, সে যদি মামলা করে, হয়তো একটা মুদির দোকান থেকে মানুষ কত টাকাই নাই, তাই না? একটা জি মুদির দোকান থেকে হয়তো বা সর্বোচ্চ 20-30 হাজার টাকা জিনিস মানুষ বাকিতে নাই। বা আপনার আপনার বিয়ের অনুষ্ঠান ছিল আপনার ফ্যামিলিতে, হয়তো বা আপনি 1-2 লাখ টাকার জিনিস নিয়েছেন,
সেক্ষেত্রে সেটাও প্রমাণ করতে হবে তাকে যে বিয়ের অনুষ্ঠানে সে বাকিতে মাল নিয়েছে। যদি এরকম না থাকে তাহলে কিন্তু মানে একেবারে মিথ্যা মামলা করে ফাঁসালেও মামলায় আপনি খালাস পাবেন, কিন্তু খালাস পাওয়ার আগে আপনার যে হয়রানি হবে, উকিল খরচ হবে, সেটা কিন্তু একটা বাড়তি ঝামেলা, তাই না? মানে মামলা হয়ে যাবে আর কি। মামলা তো ডেফিনেটলি হবে। কেউ যদি আমার কাছে, যেমন আমার মক্কেলের 2-3টা চেক আছে, হ্যাঁ, কেন? জি জি আহ, টাকা কিছু ডিউ আছে, ডিউ পরিশোধ করার পর চেক নিয়ে যাবে, তাই না? জি জি এখন যদি সে দিতে না পারে, তখন আমি রেলিভেন্ট একটা অ্যামাউন্ট বসিয়ে মামলা করে দেব। তাহলে কি হবে যে আমার সে আহ, মক্কেল আমার যে ফি, অ্যাডভোকেটের ফি পরিশোধের জন্য চেক দেয়, এবং এই চেকের সাথে তার টাকা থাকে না। নিশ্চয় আমার এমন খুব বেশি করা যাবে না, যতটুকু আমি পাবো ততটুকুই করা উচিত, কিন্তু বাস্তবে কি করে, চেকে পাবে 10 লাখ, 10 লাখ করে 20 লাখ টাকার মামলা পাবে, জি জি পাবে মনে করেন 2 লাখ, 10 লাখ টাকার মামলা করছে। এটাই তো জ্বালা। এবং চেক লেনদেন করাই ঠিক না, আমার নিজের কোনো চেকই নাই। আমি সবসময় কি ওই মাল্টি কারেন্সি ডেবিট কার্ড ব্যবহার করি, এটিএম কার্ড। আমি চেক নিই না, চেক নিলেই জ্বালা। বুঝতে পেরেছেন? জি স্যার। আপনার জি নোটটি স্যার, স্যার পেয়ে, বুঝতে তাহলে পারছি স্যার। আপনার নোটটি এবং স্যার আপনার এক্ষেত্রে ভাইয়ের ডায়েরিটি পেয়েছেন? জি স্যার, ভাই ভাই ওটা কালকে সকালে দিছি স্যার, খুঁজছি আ- স্যার। আচ্ছা ঠিক আছে, কল দিতে বলেন। কি কামরুজ্জামান ভাই জি কি স্যার। বলছিলেন জানো? স্যার এক্ষেত্রে আরেকটা ছোট্ট একটা প্রশ্ন ছিল স্যার, তাহলে স্যার যদি কিনা ডিজনারের মেয়াদ পার হয়ে যায় সেই ক্ষেত্রে মনে হয় ওই চেকে আর মামলা হয় না, না স্যার? মনে করেন যে চেক যদি নিয়ে যায়, তাহলে তারিখ বসানো চেক নিয়ে যাবে? আর কেউ মানুষ তারিখ বসানো চেক রেখে দেয়? না, যদি কেউ তারিখ তো মনে পরে করেন তারিখ বসাবেন। দিয়েছে, না যদি কেউ তারিখ দিয়েছে তার ডিজনার করা হয়নি, এবার ডিজনারের মেয়াদ মনে করেন 6 মাস পার হয়ে গেছে, তাহলে সেই হ্যাঁ, ক্ষেত্রে আর ওই চেকে মনে হয় মামলা হবে না সরাসরি মামলা আর কি। হবে 400/420-এ, পেনাল কোডে মামলা হবে। আচ্ছা। আমরা চেকের মেয়াদ পার প্রতারণা। হয়ে গেলেই তো আমরা পেনাল কোডে মামলা করি। যে চেক দিয়েছে আমাকে বারবার অনুরোধ করেছে যে ভাই মামলা করেন না, আমি টাকা দিয়ে দিব, এইভাবে অনুরোধ করতে করতে 6 মাস পার হয়ে যাওয়ায় আর আমরা এনে একটা মামলা করতে পারি না, বিধায় এই কোর্টে, পেনাল কোডে মামলা করলাম। হয়ে গেল ব্যাখ্যা। আচ্ছা ঠিক আছে স্যার, এটা নিয়ে একদিন ক্লাসের বাইরে একদিন আলাপ করবো, ঠিক আছে স্যার। ঠিক আছে। অতএব উপরোক্ত কারণে অবস্থা দিনে ন্যায় বিচারের স্বার্থে ওই চেকটা উদ্ধারের জন্য 98 বা 98 ধারায় প্রতিপক্ষের গ্রামের বাড়ি বরাবর তল্লাশি পরোয়ানা জারির আদেশ দানে বিজ্ঞ আদালত সদর মঞ্জুর হয়। মামলা করার সঙ্গে সঙ্গে আদেশ জারি হবে এবং বাড়িতে যায় তন্ন তন্ন করে খুঁজে নিয়ে আসবে। তফসিলে কি লিখতে হবে? প্রতিপক্ষের গ্রামের বাড়ির ঠিকানা দিতে হবে তফসিলে। বুঝতে পেরেছেন? যেই জি ঠিকানায় পুলিশ যাবে খুঁজতে। ওকে, ইন্টারেস্টিং জি কেস। হ্যাঁ, 5 নম্বর, নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত দায়েরের জন্য পিটিশন মামলা মুস্তাফিজ দেয়। 100 ধারার মামলা, যেটাকে আমরা বলি বউ উদ্ধারের মামলা, বউ বা জি সন্তান স্যার। উদ্ধারের মামলা। এটাও পিটিশন মামলা, এটা নির্বাহী কোর্টে হয়। প্রতিপক্ষ অত্র দরখাস্তকারীর শ্বশুর। প্রতিপক্ষ, এখানে দেখেন শ্বশুরকে কি করে দিয়েছি এবার, প্রতিপক্ষ। তাহলে প্রতিপক্ষ অত্র দরখাস্তকারী মানে ক এর শ্বশুর, এবং ভিকটিম স্ত্রী হচ্ছেন। হ্যাঁ, এখানে দেখেন ভিকটিমের নাম দিতে হবে। 100 ধারায় মামলা করলে কিন্তু ভিকটিমের নাম দিতে হবে। এখানে ভিকটিম। ওকে, জি। ভিকটিমকে স্ত্রীর নাম দিয়ে দিবে। গত এত মানে তারিখে যাকে দরখাস্ত, উদ্ধার করা হবে, সরি, মানে যাকে উদ্ধার করা হবে ভিকটিম। যাকে উদ্ধার করতে হবে, যে মানুষটিকে উদ্ধার করতে হবে তিনি ভিকটিম। সন্তান উদ্ধার করা হোক, বা ভাইকে আটকে রেখেছে প্রতিবেশী কোনো শত্রু ব্যক্তি, তাকে উদ্ধার করা হোক, মানে কোনো মানুষকে উদ্ধার করার জন্য এই মামলা। কিন্তু বাস্তবে সন্তান এবং স্ত্রী উদ্ধার করার জন্য এই মামলা বেশি করা হয়। তাই এটার ব্যবহারিক নাম হয়ে গেছে বহু উদ্ধারের মামলা। ঠিক আছে? জি স্যার, আপনার জি এমসিকিউ স্যার। নোটে লিখে দিয়েছেন। হ্যাঁ, গত এত তারিখে দরখাস্তকারীর সাথে ভিকটিমের রেজিস্ট্রি কাবিননামা মূল্যে বিবাহ হয়। বিবাহের পর হতে ভিকটিমের পিতা প্রতিপক্ষ তাদের বিবাহকে মেনে নিতে পারেননি। তার মানে শ্বশুর আগে থেকে বিয়ে মেনে নেয়নি। কন্যার, হ্যাঁ, কন্যার যে বাবা, তিনি কিন্তু মেনে নিতে পারেননি। ঠিক আছে? জি স্যার। তৎপর ঘটনার দিন ও সময়, অর্থাৎ বিগত এত তারিখ সন্ধ্যা অনুমান এত ঘটিকার সময় প্রতিপক্ষ ভিকটিমকে কৌশলে প্রতিপক্ষের বাড়িতে নিয়ে গিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক আটকে রাখে। সিনেমাতে দেখেন না যে বাসায় হ্যাঁ আটকে স্যার, রাখে, বেশিরভাগ মেয়ে বাবুরা এরকম করে, আটকে রাখে। পরে আবার মেনে নেয়। আমার কাছে মামলা আসছিল, মেয়ে রাশের একটা খুব
ভালো একটা কলেজে পড়ে, মেয়ে। মেয়ে আচ্ছা হাই স্কুলে রোল নম্বর 1। মেয়ের বাবা কলেজের কেমিস্ট্রির শিক্ষক, লেকচারার। আবারও বলছি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড শুনেন। মেয়ের বাবা কলেজের কেমিস্ট্রির তাদের গ্রামের এলাকার কলেজের কেমিস্ট্রির একজন লেকচারার। মেয়ে যেহেতু আহ, শিক্ষিত ফ্যামিলির সে কিন্তু নিয়মিত রোল নম্বর 1 হয়েছে, ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে, এইটেও ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে, এসএসসিতে গোল্ডেন A+ পেয়েছে। মেয়ের বয়স আচ্ছা 18 হয়নি, কলেজে ভর্তি হয়েছে। আর গ্রামের একটা বখাটা ছেলের সাথে প্রেমের সম্পর্ক। ছেলেটা ছেলেটার বাবা হচ্ছে ভ্যান চালক, মানে ফ্যামিলি ম্যাচ করবে না। এখন এই আচ্ছা। মেয়ের বাবাকে মেনে নিবে এই সম্পর্ক? হ্যাঁ, সেটাই স্যার, সিনেমার কাহিনী আর কি। বুঝতে পেরেছেন? জি। এখন পালিয়ে গিয়ে যদি বিয়ে করে, তাহলে ভবিষ্যতে বাবা তো মেয়েকে উদ্ধার করার চেষ্টা করবেই। বুঝতে পেরেছেন? কিন্তু মেয়ে যদি 16+ হয় আর ওই ছেলের পক্ষে বারবার কথা বলে, তাহলে এগুলো করে লাভ হয় না। মানে 18+, 16+। 16+। 16+ হলে মেয়ের কথার গুরুত্ব আছে। আপনি যে আচ্ছা। 75 ধারা, 75 এবং 76 ধারা, 375 এবং 76 ধারায় রেপের সংজ্ঞায় যে পড়ে দেখবেন। হ্যাঁ, জি জি ষোলো জি স্যার, ষোলো ঠিক ব- আছে। 16 বছর বয়সে একটা মেয়ের মানে কথার যে মানে মূল্য, হ্যাঁ, সেটা দেওয়া হয়। জি তার মানে এখানে নারী শিশু যখন মামলা হয়, এই ধরনের মামলা, পালিয়ে গিয়ে বিয়ে করলে মামলা দেওয়া হয় কিডন্যাপিং অ্যান্ড রেপ। হ্যাঁ, জি কিডন্যাপ জি কিডন্যাপিং এবং রেপের মামলা দেয়। এবং মেয়ে এসে যদি আবার বলে যে না, আমি স্বেচ্ছায় গিয়েছি, এখন তাকে বিয়ে করে সে আমার স্বামী, আমরা স্বামী স্ত্রী রূপে বসবাস করছি, তাহলে এই রেপের তো এলিগেশন থাকলো না, কিডন্যাপিং এর এলিগেশনও থাকলো না। কিন্তু যদি 16 বছরের কম বয়স্ক কোনো শিশু হয়, তার এই বক্তব্যের কোনো মূল্য নাই কোর্টে। 16+ হলে তার যে বক্তব্য, হ্যাঁ, মানে ভিকটিমের যে জবানবন্দি নারী শিশু কোর্টে, সেটার কিন্তু মূল্য আছে। বুঝতে পেরেছেন? জি 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 স্যার। এমত অবস্থায় ভিকটিমকে উদ্ধারের জন্য প্রতিপক্ষের বাড়ি বরাবর তল্লাশি পরোয়ানা জারি, অর্থাৎ সার্চ ওয়ারেন্ট ইস্যু। 98 ধারাও সার্চ ওয়ারেন্ট, কিন্তু সেটা বস্তু বা মূল্যবান কোনো জিনিসপত্র উদ্ধার, কাগজপত্র বা অন্য যে কোনো জি, কিছু। আর 100 ধারা হচ্ছে মানুষ উদ্ধার। ঠিক আছে? ঠিক আছে। একান্ত আবশ্যক, অন্যথায় দরখাস্তকারী ও ভিকটিমের অপূরণীয় ক্ষতি সাধিত হবে। অতএব উপরোক্ত কারণ ও অবস্থানের ন্যায় বিচারের স্বার্থে সিআরপিসির 100 ধারায় প্রতিপক্ষের বাড়ি বরাবর তল্লাশি পরোয়ানা জারি করার আদেশ দেন বিজ্ঞ আদালতের সদয় মজুরি। এটা যদি দেওয়া হয়, তল্লাশি পরোয়ানা না দিলেও প্রতিপক্ষ বরাবর কি দেয়? স্ত্রী উদ্ধারে মামলা দিলে সাধারণত সমন দেয় এবং শোকজ করতে বলে, যে আপনি কারণ, যে কেন আপনার মেয়েকে আটকে রেখেছেন তার বিরুদ্ধে, তো আপনি ভিকটিম সহ এত তারিখে আদালতে হাজির হবেন। এটা খুব দ্রুত মামলা হয়, 1 সপ্তাহ 10 দিনের মধ্যে সমন চলে যায় এবং 15 দিনের মধ্যে ফাইলিং এর পরে ডেট পড়ে। আসার পর ভিকটিম যদি বলে যে আমি স্বেচ্ছায় আমার বাবার বাসায় আছি, তাহলে এই মামলা সেদিনই শেষ। বুঝতে পারলেন? জি জি স্যার। আর যদি বলে যে না, আমাকে জোর করে রাখছে, তো বলছে, তখন আবার বিচারক জিজ্ঞাসা করবেন যে আপনি তাহলে কোথায় যেতে চান। তা আমি স্বামীর বাসায় যেতে চান, তখন ওই কোর্ট থেকে বলবে ঠিক আছে, স্বামীর বাসায় যান। বাবাকে বলে এখন আপনি বাড়ি যান, আর ভবিষ্যতে এই ধরনের ঝামেলা করবেন না। বুঝতে পেরেছেন? একদিনে জি বউ জি উদ্ধার হয়ে গেল। তফসিল: প্রতিপক্ষের বাড়ির ঠিকানা, যে বাড়িতে যে খুঁজে নিয়ে আসতে হবে। সংযুক্তি: দরখাস্তকারী ও ভিকটিমের বিবাহের কাবিননামা দিতে হবে। কারণ আপনি বিয়েই হয়নি এমন মহিলাকে উদ্ধার করতে পারেন না, তাই না? জি জি তাই কাবিননামা দিতে হবে, বিয়ের প্রমাণ। 6, নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরের জন্য পিটিশন মামলা মুসাবিদা, 107 ধারায় সিআরপিসির। এটাও পিটিশন মামলা। এখানেও প্রতিপক্ষ, দরখাস্তকারী প্রতিপক্ষ এভাবে থাকে, আর এখানে 107 ধারা বলে দিতে হবে। দরখাস্তকারীর পক্ষে বিনীত নিবেদন, এর যে প্রতিপক্ষ অত্র দরখাস্তকারী প্রতিবেশীদের সাথে এইসব ঝামেলা হয় এবং এই মামলা হয়। দরখাস্তকারী ও প্রতিপক্ষগণের পাশাপাশি ধানের জমি আছে, মানে ধানের জমি নেই মানে ঝামেলা। ধানের জমির পানি সেচকে কেন্দ্র করে প্রতিপক্ষ অত্র দরখাস্তকারীর সাথে প্রায়ই ঝামেলায় জড়াতো। ঘটনার দিন ঘটনার দিন ও সময়, অর্থাৎ বিগত এত তারিখ সকাল, অনুমান এত ঘটিকার সময় প্রতিপক্ষ দরখাস্তকারীর ধান ক্ষেত হতে অন্যায়ভাবে সেচের পানি বের করে নিজ ক্ষেত ধান খেতে নেয়। মানে উঁচু জমি থেকে তার পাশের জমিতে নিয়ে নিচ্ছে, মানে সে টাকা খরচ করে ধানে খেতে পানি দিচ্ছে এবং তার পানি সে কেটে নিচ্ছে। বুঝতে পেরেছেন ঘটনা? জি 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 স্যার। উক্ত কাজে দরখাস্তকারী নিষেধ করলে, যে আমার পানি কেন নিয়ে নিচ্ছ বারবার, সে তো নিষেধ করবেই।
প্রতিপক্ষ অকথ্য ভাষায় গালাগাল সহ আঘাত করে দৌড়ে আসে, হ্যাঁ। এখানে আঘাত করে না দিয়ে আঘাত করতে দিবেন, হ্যাঁ। জি ঠিক আছে। তার মানে গালাগালি করে আঘাত করার জন্য আবার তেড়ে আসছে, তার মানে চোরের মায়ের বড় গলা, তাই না? জি এমত অবস্থায় প্রতিপক্ষকে শান্তি রক্ষার মসলেকে আবদ্ধ করা একান্ত আবশ্যক, অন্যথায় দরখাস্তকারী ও তার পরিবারের সদস্যদের যে কোনো সময় জান মানলে, তাহলে এই যে ধান ক্ষেতের পানি নিয়ে নিচ্ছে আবার তারাই গালমন্দ করছে, তেড়ে আসছে মারার জন্য, এমত অবস্থায় তাদেরকে যেন এই ধরনের আচরণ না করে শান্তি রক্ষা করার জন্য মুচলেকা দেয়, কি বলবে যে এগুলো ভবিষ্যতে আর করব না, এই কথা লিখিতভাবে আদালতে যেন দাখিল করে, ঠিক আছে? এই হচ্ছে মামলার উদ্দেশ্য। অন্যথায় যদি মুচলেকা দেওয়া না হয়, অন্যথায় দরখাস্তকারী ও তার পরিবারের সদস্যদের যে কোনো সময় জানমালের ক্ষতি সাধন করতে পারে। তাহলে এখানে দরখাস্তকারী এবং পরিবারকেও, কারণ এখানে প্রতিবেশী যেহেতু, পরিবারের কাউকেও তো মানে আঘাত করতে পারে, তাই না? জি আবার জান বলতে এখানে মানুষের জানের কথা বলা হচ্ছে, মাল বলতে এখানে তার কোনো সম্পত্তির ক্ষতি, তাই না? জি যেহেতু প্রতিবেশী, এই ধরনের ল্যাঙ্গুয়েজে আমরা রিয়াল ইউজ করি, এটা রিয়াল মামারির একটা শর্ট ভার্সন, এক্সাম ভার্সন আর কি। অতএব উপরোক্ত কারণ ও অবস্থানে ন্যায় বিচারের স্বার্থে সিআরপিসির 107 ধারায় প্রতিপক্ষকে শান্তি রক্ষার মুচলেকা আবদ্ধ করার আদেশ দানে বিজ্ঞ আদালতের সদয় হয়। যদি কেউ এই মুচলেকা না দেয়, তাহলে কিন্তু এই পি মামলা বা পিটিশন মামলাটা কিন্তু অগ্রসর হয়ে এটা কিন্তু মিস কেস হয়ে যায়, তখন এম মামলা হয়ে যায়, হ্যাঁ। পিটিশন মামলা আচ্ছা থেকে উৎপত্তি হয়ে এম মামলা হয় এবং মামলার নাম্বার চেঞ্জ হয়ে যায়। এবং প্রথমে দেখেন এই মামলায় সাক্ষীর তালিকা দেওয়া নাই, এই মামলায় সাক্ষী তালিকা লাগে না। যদি মামলাটাই কন্টেস্ট করতে চায়, প্রতিপক্ষ যদি মুচলেকা না দেয়, তাহলে মামলায় কন্টেস্ট হবে এবং সে লিখিত জবাব দিয়ে সে আপত্তি জানাবে এবং বলবে যে এটা সম্পূর্ণ মিথ্যা কথা, তাই না, ভিত্তিহীন। জি আর প্রতিপক্ষ যদি মুচলেকা না দেয়, তাহলে মামলায় কন্টেস্ট হবে। তখন প্রতিপক্ষ একটা লিখিত জবাব দিবে, কন্টেস্টিং জবাব দিবে, রিটেন স্টেটমেন্ট, সিভিল মামলার মতন। তারপরে এই মামলাটা পি মামলা থেকে হয়ে যাবে এম মামলা, মানে মিস কেস হয়ে যাবে, বিবিধ মামলা হয়ে যাবে। তো বিবিধ মামলা হয়ে যাওয়ার পরে মামলা নাম্বার পরিবর্তন হবে, তখন বাদী পক্ষকে বলবে এবার আপনারা কি করেন, সাক্ষীর তালিকা দেন। প্রথম দিকেও সাক্ষীর তালিকা দেওয়া যায়, কিন্তু আমরা সাধারণত দিই না, কারণ সাক্ষী লাগে না। মানে যদি আমি 100টা মামলা করি, এই 100 মামলার মধ্যে দুই একটা মামলায় হয়তো বা সাক্ষী পর্যায়ে যায়। সাক্ষী পর্যায়েও গেছো, আমার কাছে এরকম মামলা আছে যে আমি একবার 20 জন প্রতিপক্ষ ছিল আমার একটা মামলায়, 20 জন প্রতিপক্ষ আচ্ছা এবং এই 107 ধারা মামলা। তো আমি কিন্তু 20 জনকে খালাস করেছি এবং এটা সাক্ষী আচ্ছা পর্যায়ে গিয়েছিল, কন্টেস্ট করেছিলাম আমরা। এবং রিসেন্টলি আরেকটা মামলা আছে যেটা আমি দরখাস্তকারী পক্ষে মামলা চলমান আছে 107 ধারার, এবং প্রতিপক্ষ আবার কি কন্টেস্টিং, অর্থাৎ এটা মিস কেস হয়ে গেছে, তখন সাক্ষীর তালিকা আমাদেরকে রিসেন্টলি দিতে হয়েছে। এখন সাক্ষী হয়ে যাওয়ার পরে সাক্ষীতে যদি আমরা প্রমাণ করতে পারি যে এই ঘটনাটা ঘটিয়েছিল, তাহলে কিন্তু ওদের 1 বছরের পর্যন্ত জেল হতে পারে, বুঝতে পেরেছেন? জি জি হ্যাঁ, সালাউদ্দিন ভাই বলেন। স্যার, যদি মিস কেস হয় তাহলে কি আদালত পরিবর্তন হবে না, না না, একই আদালতে আদালত ওই আদালতে চলবে? থাকে, আদালত পরিবর্তন হয় না, শুধু মামলা পরিবর্তন হয়, মামলার নেচার এটা তো পরিবর্তন হয়ে মিস যায়। কেস, স্যার আমি মনে করলো যে জেলা জজে হয়তো না না, ওই দিতে মিস পারে। কেস সেই মিস কেস না, হ্যাঁ। ওই মিস কেস আর এই মিস কেসের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে। ওই কেসে ওই আচ্ছা কোর্টেই থাকে এবং ওই কোর্টে মামলার মানে যেহেতু মামলা প্রসিকিউশন হচ্ছে বা সাক্ষ্য প্রমাণ নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে এই মামলাটা পি থেকে মিস কেস হয়ে যায়, এটাই নিয়ম। বুঝছি।